একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনো কাম্য নয়। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন ফাইবার অ্যাট হোমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সুমন আহমেদ সাবির। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই দর্শক, যাতে করে বোঝা যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। আবারও মধ্যরাতে তোলপাড় হলো ফেসবুক। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি দূতাবাস এবং ঘেরাও করেছে সেই দূতাবাস ভবন, পাশাপাশি হাই কমিশনারকে অবরুদ্ধ করে রেখেছে। এমন একটা ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কমেন্ট সেকশনের তুমুল প্রতিক্রিয়া চলছে এবং এর মাঝেই জানা গেল দাবিটা ভুল। সিলেটের যাত্রী ছাউনি ভাঙা নিয়ে দুই পক্ষের উত্তেজনার পুরনো একটা ভিডিওকেই এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার এই রেশ কাটতে না কাটতেই ভারত থেকে শেখ হাসিনার একটি ভাষণের ভিডিও ভেসে উঠল ফেসবুকে। দাবি করা হলো এই মুহূর্তে নাকি ভারত থেকে সরাসরি শেখ হাসিনা কথা বলছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা তথ্য। ভিডিওটি ৮ বছর আগের। ওদিকে এআই দিয়ে এক সেনা সদস্যের ভিডিও তৈরি করে সেটা দিয়ে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা গেল। ঠিক একইভাবে এআই দিয়ে বানানো হয়েছে এক পুলিশের মিথ্যা ভিডিও বার্তা। দর্শক, চলুন শুরুতেই আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। গেল ২৩ আগস্ট রাতে হঠাৎ করেই বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা কোনো কিছুতে হামলা চালাচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ক্যাপশনে লেখা, এই মুহূর্তে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রতিবাদে ঢাকায় হাজার হাজার সাধারণ জনগণ পাকিস্তানি দূতাবাসে হামলা ও ঘেরাও করেছে। পাকিস্তানের হাই কমিশনার এখন অবরুদ্ধ। তবে বিষয়টি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তারা জানায়, ঢাকায় পাকিস্তানের দূতাবাসে হামলা কিংবা ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি। এটি মূলত সিলেটে গেল ১৫ আগস্ট যাত্রী ছাউনি ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও। এটাকেই এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠল শেখ হাসিনার ভাষণের ছবি। ক্যাপশনে লেখা, ভারত থেকে শেখ হাসিনা এই প্রথম সরাসরি কথা বলছেন। ক্যাপশন আর ভিডিওতে যখন মানুষ বিভ্রান্ত হচ্ছে, তখনই সত্যিটা সামনে আসে ফ্যাক্ট চেক করে। জানা যায়, ভারত থেকে শেখ হাসিনার ভাষণের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০১৭ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার যৌথ প্রেস ব্রিফিংয়ের ভিডিও এটি। সম্প্রতি সিলেটে আলোচিত সাদা পাথর চুরি প্রসঙ্গে সেনা সদস্যের বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক সেনা সদস্য বলছেন, যে দেশে পাথর চুরি করে রাজনৈতিক দল, সে দেশে তারা কিভাবে উন্নয়ন করবে, ভোট কাকে দেবেন ভেবে দেখুন। এরপর যাচাই করে জানা গেল ভিডিওটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস এবং পারস্পরিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টেই দেখা যায়। ঠিক একইভাবে এক পুলিশ কর্মকর্তা দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ল, যেখানে সেই পুলিশ সদস্য বলছেন, শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব, আর বাংলাদেশে বিপ্লবের পর বিপ্লব নিজেই গায়েব। তাই এদেশ ঘুরে দাঁড়ানোর কোনো চান্সই নেই। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই বিষয়টিও বানানো। কথিত পুলিশ কর্মকর্তার বক্তব্য প্রদানের ভিডিওটি আসল নয়, এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। এখানেই শেষ নয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম বা একমাত্র নারী ভিপি মাহফুজা খানম। গেল ১২ আগস্ট মাহফুজা খানমের মৃত্যুর খবরের পর দাবিটি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল, মাহফুজা খানম ডাকসুর প্রথম বা একমাত্র নারী ভিপি বা সহসভাপতি নন। প্রকৃতপক্ষে মাহফুজা খানমের আগে ১৯৬০-৬১ শিক্ষাবর্ষে বেগম জাহানারা আক্তার ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বেশিরভাগ গুজব ছড়াতে এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পুরনো সহিংসতার ভিডিওকে মিরর ইমেজিং বা কালার ইফেক্ট দিয়ে বদলে ফেলা হচ্ছে। এরপর ভিন্ন ভিন্ন ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে পোস্ট ও বুস্ট করা হচ্ছে। সাথে মেশানো হচ্ছে চটকদার মিথ্যা ক্যাপশন। রাকিব হাসান, ৭১, ঢাকা।
আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সূক্ষ্মভাবে এবং নিখুঁতভাবে আসলে এআই টেকনোলজি প্রয়োগ করে এই গুজবগুলো ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং সেটা আসলে কোনো সীমারেখার মধ্যে নেই, অর্থাৎ সব ক্ষেত্রে সব বিষয় নিয়েই। আমরা একটু আলাপ করতে চাই। আগে জানিয়েছি ফাইবার আউট হোমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সুমন আহমেদ সাবির আমাদের সঙ্গে আছেন। জনাব সুমন আহমেদ সাবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে এটা নিয়ে বেশ কয়েকবার আপনার সঙ্গে কথা হলো এবং একই বিষয়টা আমরা বারবার করে বলতে চাই যেন মানুষের মধ্যে, মানুষের মগজে এটা ঢুকে যায় যে দেখা মাত্র বিশ্বাস করা যাবে না, সন্দেহটা করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এমন নিখুঁতভাবে এআই ভিডিওগুলো তৈরি করছে যেখানে আসলে সন্দেহের কোনো অবকাশই থাকছে না এবং পরবর্তীতে ফ্যাক্ট চেক করে ধরা পড়ছে। এই মুশকিল ব্যাপারটা আসলে সমাধান কিভাবে করণীয়, কিভাবে করা যায়? উন্নত দেশগুলো আসলে কোন পথে হাঁটছে? সত্যি কথা বলতে কি, এআই প্রযুক্তিতে যেভাবে ভিডিওগুলো তৈরি হচ্ছে এখন, তা খালি চোখে ধরাটা খুব কঠিন। জি। এবং এখনও চেষ্টা করলে ধরা যায়। যারা আমরা প্রযুক্তিতে কাজ করি তারা একটু চিন্তা করলে বুঝতে পারে যে এগুলো আসলে এগুলো ফেক ভিডিও, এআই দিয়ে জেনারেটেড, সঠিক করে ভিডিও না। কিন্তু এআই যেভাবে এগুচ্ছে তাতে আগামী 6 মাস বা 1 বছর পরে আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের কারোর পক্ষে আসলে বলা সম্ভব হবে না এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি, এটা মানুষ দিয়ে, মানে এটা সঠিক ভিডিও নয়। একদম। এবং আরও কঠিন বিষয় যেটা, সেটা হচ্ছে প্রযুক্তিগতভাবে এটাকে আইডেন্টিফাই করার মতো এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা কিন্তু আসলে নেই, যেটা আসলে আমাদের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ফেলছে। এবং এই জায়গায় আপনি যেটা বললেন যে সবাইকে বারবার করে এই ফেক ভিডিওগুলো জানিয়ে মানুষদের সচেতন করা, যাতে আমরা কোনো কিছু দেখা মাত্রই, ভিডিও দেখা মাত্রই বিশ্বাস করার দিন আসলে পার হয়ে গেছে। ভিডিও বলি, অডিও ক্লিপ বলি, কিংবা একটা নিউজ বলি, যেটা দেখলাম হঠাৎ করে কেউ একটা সোর্স, এমন একটা সোর্স প্রচার করছে যার সে যে বিশ্বাসযোগ্যতা নাই বা পরিচিত নয়, সেগুলো বিশ্বাস করা যাবে না। এবং সেটা ভেরিফাই না করে জন্য আমরা এটা আবারও সেটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি বা অন্য কার সাথে বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু দুঃখজনক যেটা হচ্ছে যে আমরা যখন এই ভিডিওটা আমার নিজের মতের সঙ্গে মিলে যাচ্ছে, আমি উল্লসিত হচ্ছে এবং সেটা প্রচার করছি, এবং যখন মতের সঙ্গে মিলছে না তখন আমরা সঠিক ভিডিওর ক্ষেত্রে অনেকে বলে বসছেন এটা ফেক ভিডিও। এই ডিলেমা থেকে আসলে বের হওয়া খুব কঠিন। এখন আমাদের সাধারণ মানুষকে আরও অনেক বেশি সচেতন হওয়া ছাড়া সত্যিকার অর্থে এই মুহূর্তে কোনো পথ নেই। কোনো পথ নেই। এবং আমরা প্রায় একটা কথা শুনি যে এআই এর সমস্যার সমাধান এআই দিয়েই করতে হবে, এবং আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তখন হিসাব করে দেখা যাচ্ছে 6 মাসেরও কম সময় রয়েছে আমাদের জাতীয় নির্বাচনে। যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে মাথায় রাখি তাহলে বোঝা যাচ্ছে এমন একটা কিছু করা দরকার যেটা জনসচেতনতার পাশাপাশি একটা প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে। সেটা আসলে কিভাবে সম্ভব? রাষ্ট্রের কি করণীয় আসলে এক্ষেত্রে? আমার কাছে এক্ষেত্রে মনে হয় যে ধরুন নির্বাচনী প্রচারণার জন্য সবাই সব ধরনের প্রযুক্তি ব্যবহার করবে, হয়তো অনেক প্রতিষ্ঠান এআইও ব্যবহার করবে, এবং আমি তার ব্যবহারে কোনো অপরাধ দেখি না যতক্ষণ পর্যন্ত তার নীতি নৈতিকতার ভেতরে থাকছে, যতক্ষণ পর্যন্ত তার শালীনতার ভিতরে থাকছে, যতক্ষণ পর্যন্ত তার মিথ্যা কোনো প্রপাগান্ডা না হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশন থেকে একটা জিনিস বলতে পারে বা সরকারি তরফ থেকে একটা জিনিস বলতে পারে যে আপনারা আপনার প্রচারণার কারণে যদি কোনো ভিডিও, অডিও আপলোড করেন বা কোনো লিফলেট সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচার করেন, তাহলে তার সঙ্গে তার একটা অথেন্টিক সোর্স আপনাকে উল্লেখ করতে হবে। এবং সেই সোর্স না থাকলে পরে আমরা বিশ্বাস করবো না যে এটা এই ভিডিওটার কোনো গ্রহণযোগ্যতা আছে। এবং এটা যদি করে এবং প্রত্যেক দলগুলো যদি এটা মেনে নেয় এবং তারা যদি সেভাবে আচরণ করে, তারপরে কিন্তু মানুষের জন্য একটা সুযোগ থাকবে যে আমি ভিডিওর লিঙ্কের তলে যে লিঙ্কটা দেখছি, আমি চাইলে ক্লিক করে দেখলাম যেটা ওই দলের কোনো ওয়েবসাইটে সেই ভিডিওটা আছে কিনা বা সেই অডিও ক্লিপটা আছে কিনা, অর্থাৎ তারা এটাকে সঠিক বলেই তারা প্রচার করছে। আর এরপর যদি কেউ অপ্রচার চালায় তাহলে তার বিরুদ্ধে আসলে একটা অবশ্যই ব্যবসা, মানে সরকারিভাবে আইনগতভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত যে আপনি এই অপপ্রচার চালাচ্ছেন, এই জিনিসটা সঠিক নয়। এবং কেউ যদি অপপ্রচার চালায় তার জন্য একটা শাস্তির বিধানও থাকা উচিত আমার কাছে মনে হয়, যে অন্তত নির্বাচনকে সামনে রেখে। এটা একটা মানে স্বস্তির খবর যে মানুষ এখন ধীরে ধীরে সচেতন হচ্ছে। এখন একটা পোস্ট দেখার পর অনেকে আছেন যেগুলো ক্রস চেক করার চেষ্টা করেন। যাই হোক, একটা বিষয় আপনি আসলে একমত হবেন কিনা, অনেকে এটা মানে বিস্ময় প্রকাশ করেন যে যেখানে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে পেনিট্রেশন করছে, এইভাবে বুম করছে, সেখানে আমাদের দেশে একটা ফিক্স, স্পেসিফিক এবং স্ট্রং কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডলাইনই নেই। তাহলে আমরা শাস্তিটা দেবো কি করে? দেখুন, শাস্তির জন্য আসলে আর্টিফিশিয়াল গাইডলাইন নাই, দরকার নাই। শাস্তির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি অপপ্রচার চালাচ্ছেন, আপনি একজনকে ডিফেম করছেন, অথবা একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন, অথবা নিজের সম্বন্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা করছেন যে কাজটা আসলে যে যোগ্যতা বা যে কাজটা করার ক্ষমতা আপনার নেই। তো সেই জিনিসগুলো যদি প্রমাণিত করা যায় তাহলে কিন্তু আসলে আমাদের শাস্তি দেওয়া যায়। কোন প্রযুক্তি দিয়ে অপরাধ করলো সেটা চেয়ে বিবেচ্য হচ্ছে যে সে কী ধরনের অপরাধ করছে সেটা। সে জাতীয় আইন কিন্তু আমাদের শত বছর ধরেই আছে। কাজেই
আমি মনে করি না যে এআই ব্যবহার করলে তার জন্য আলাদা শাস্তির ব্যবস্থা করতে হবে, তেমনটা বোধহয় প্রয়োজন নেই। শুধু সেক্ষেত্রে যদি একটু যুক্ত করে দেন, এক্ষেত্রে ধরুন একজন মানুষ প্রবলেম করছে, সমস্যাটা করছে ক্রস বর্ডার, দেশের বাইরে বসে, এবং এই প্রযুক্তি বা যে কোনো ভিন্ন প্রযুক্তি হতে পারে। আমাদের দেশের আইন দিয়ে আসলে সেইভাবে সমস্যার সমাধান করা সম্ভব কিনা, সেরকম আইনটা আমাদের আছে নাকি সংস্কারের প্রয়োজন দেখেন? সেটা আসলে সে আইন কিন্তু আমাদের দেশে আছে ইতিমধ্যে, যে আইনে তাতে কিন্তু আছে ক্রস বর্ডার যদি কেউ অপরাধ করে তাহলে সে বাংলাদেশের আইনে সে অপরাধী হবে, সে আইন কিন্তু ইতিমধ্যেই আছে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে সে অপরাধীকে আপনি আসলে বিচার করবেন কিভাবে, তাকে তো আটক করার কোনো সুযোগ আপনার নেই। সেই আইনগত কাঠামো বিশ্বে এখনো তৈরি হয়নি, এবং দেশগুলোর ভিতরে ঐক্যমত্য নাই এখন পর্যন্ত যে তারা চাইলে এক দেশের অপরাধ যদি কোনো দেশে করে সেই দেশ তাকে সহযোগিতা করবে। এরকম কোনো বিষয় এখন পর্যন্ত আসলে ওইভাবে প্রচলিত হয়নি, যেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। একদম, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আছি। শেষ পর্যায়ে আপনার কাছ থেকে কিছু পরামর্শই নিব। সেটা হচ্ছে যে ফেসবুক বলুন, টিকটক বলুন, এ সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দারুণ জনপ্রিয়, এবং প্রান্তিক অঞ্চলের মানুষের হাতেও এখন স্মার্টফোন, তারাও এটা ব্যবহার করছে, এবং গুজবগুলো ছড়ানোর জন্য এই কারণে এই প্ল্যাটফর্মগুলোই আসলে ব্যবহার হচ্ছে। আমরা যারা প্রান্তিক অঞ্চলে আছি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখবো যাতে করে গুজবে আমরা প্যানিক না হই? প্রথমত একটা জিনিস সচেতন ধরে নিতে হবে যে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও দেখি, অডিও দেখি, বা কোনো একটা ফটো কার্ড দেখি, আমরা দেখা মাত্রই যেন সেটাকে বিশ্বাস করে ফেলি, বিশ্বাস না করি, এবং সেটা শেয়ার করা থেকে বিশ্বাস করলেও যেন শেয়ার সহজে না করি যতক্ষণ না পর্যন্ত আমি শতভাগ নিশ্চিত হচ্ছি যে এই ঘটনা সত্যি। কিন্তু সমস্যা হচ্ছে যারা শেয়ার করছেন অনেকে জেনে বুঝে এই প্রোপাগান্ডাকে ছড়ানোর জন্যই আসলে শেয়ার করছেন। এই জায়গাগুলোতে প্রয়োজন হচ্ছে আইনের প্রয়োগ। এবং আপনি আজকে যে অনুষ্ঠানের শুরুতে যতগুলো উদাহরণ দিলেন, এইগুলো সোর্স কি আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি কিনা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করার চেষ্টা করেছি কিনা। তারা যদি চেষ্টা করতেন এবং তারপরে যদি দেশের ভিতরে থাকতো তাদেরকে যদি আটক করা যেত, অথবা দেশের বাইরে থাকলে তাদেরকে চিহ্নিত করে যদি আমরা প্রচার করতে পারতাম যে এই মানুষগুলো এই জায়গা থেকে এই ভিডিও করছে, তাহলে কিন্তু মানুষ সতর্কতাটা জায়গা থাকতো। এবং সেটা যদি প্রচার করা হতো তাহলে এটা সোশ্যালিও এটাকে ব্লক করার একটা ব্যবস্থা মানুষ হয়তো নিত। কিন্তু সেই জায়গাতে আরেকটু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আরেকটু সচেতন হয় এবং তাদেরকে আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া এইগুলোতে, যেগুলো তারা সঠিক তথ্য প্রকাশ করুক। বিদেশি একটা ওয়েবসাইটে তারা হয়তো বন্ধ করতে পারবেন না, লিঙ্কে বন্ধ করতে পারবেন, কিন্তু যদি তারা আমাদের সাথে তুলে ধরেন যে এইটা অমুক দেশ থেকে করা হয়েছে এবং এটা ফেক, তাহলে কিন্তু মানুষজন সচেতনতা আরো বৃদ্ধি পাবে। একই সাথে সচেতনতা যেমন জায়গা দরকার, তেমনি দৃষ্টান্তমূলক শাস্তিও দরকার, যাতে করে পরবর্তী অপরাধটা ঘটতে গেলে দুইবার ভাবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ফাইবার অ্যাটমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ইনফরমেশন অফিসার সুমন আহমেদ সাবির, এবং যে অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে সেগুলো পথ বন্ধ করা এবং মানুষের মধ্যে সচেতনতার জায়গাটা কীভাবে তৈরি করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।